একটি গল্প এই ইলেকট্রিক ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বলি। সেটি হচ্ছে, ধরেন একটি খাবারের টেবিলে বসে স্বামী স্ত্রী খুব চমৎকার খাবার খাচ্ছে। হঠাৎ এই মুহূর্তে একটি ফেসবুকে দেখলো যে আরেকটি দম্পতি অন্য কোনো রেস্টুরেন্টে বাইরে বসে খাচ্ছে। সেই ছবিটি তারা ফেসবুকে দিয়েছে। দেবার পরে যে স্ত্রী ঘরে বসে খুব চমৎকার খাবার খাচ্ছিল, তিনি সেই ফোনটি তার হাজব্যান্ডের দিকে এগিয়ে দিলেন। দেখো, আমার বান্ধবী সপ্তাহে সপ্তাহে বাইরে খাই, আর আমি সেই সারা জীবন রাত্রে 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 জীবনটা শেষ করে ফেললাম। এই আমার ঘরে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে বান্ধবীটি বাইরে খেয়েছে, তার বাসায় হয়তো আজ 3 দিন ধরে গ্যাসের কোনো ব্যবস্থা নেই, গ্যাস লাইনটা বন্ধ, যে কারণে বাইরে খেতে বাধ্য হয়েছে। আর বাইরে খেতে গিয়ে একটা ছবি তুলেছে, সেই ছবিটা শৌখিনতা বশত তিনি ফেসবুকে ছেড়ে দিয়েছেন। আর এতে করে আপনার জ্বলে পুড়ে শেষ। এবং এভাবে করে যে কত সংসার ভেঙে যায়, কত অশান্তি, কত দাম্পত্য জীবনে তৈরি হয়, সেটি অকল্পনীয়। এবার আরেকটি গল্প এই সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কেই বলি। ধরুন আপনি হঠাৎ একটি ছবি পোস্ট করলেন যে আপনারা দুজন দম্পতি বেড়াতে গেছেন থাইল্যান্ডে। আরেকটা দম্পতি দেখল, দেখার পরে একইভাবে তাদের আক্ষেপ যে আমরা আজ 3 বছরের সংসার একদিন একটু এই ঢাকা থেকে ঢাকার বাইরেও যেতে পারলাম না, আর তারা 3 মাসের মধ্যে থাইল্যান্ড ঘুরে বেড়াচ্ছে। এখন এরপরে এটি প্রথম নেতিবাচক ঢুকলো যে আমি থাইল্যান্ড যেতে পারলাম না। থাইল্যান্ড কেন সবাইকে যেতে হবে? সবাইকে যাওয়া জরুরি না। সুখের জন্য থাইল্যান্ড যাওয়া প্রয়োজন না, জীবনকে উপভোগ করবার জন্য থাইল্যান্ড যাওয়া প্রয়োজন নয়। এটি একটি নেতিবাচক চিন্তা। দ্বিতীয় চিন্তা ঢুকলো, এই যে মানুষটির পরনে দেখলেন একটি চমৎকার শাড়ি, কিন্তু এইরকম শাড়ি আপনি দেখেন নাই। তারপরে তাকে আপনি মেসেঞ্জারে নক দিলেন যে এই শাড়িটা তুমি কোথায় পেয়েছো? সে বলল শাড়িটা কোরিয়া থেকে তার খালাতো ভাই পাঠিয়েছে। তখন আপনি কি করবেন? এতক্ষণ ভেবেছিলেন শাড়িটা নিউ মার্কেট পাওয়া যায়, কালকে গিয়ে কিনবো, কিন্তু তো পারছেন না, কোরিয়া থেকে দিয়েছে তার খালাতো ভাই। তখন মাথার মধ্যে আরেকটা নেতিবাচক চিন্তা ঢুকলো, এটি আরও খারাপ, যে এই শাড়িটা আমি একদিন ধার নিয়ে পরব বড় কোনো অনুষ্ঠানে, সেটারই কি প্রয়োজন? আপনার যা আছে তা দিয়ে কেন আপনি তুষ্ট নন? এই সংকট থেকে আমরা বের হয়ে যদি আসতে চাই, তাহলে এই যে যন্ত্রের যান্ত্রিকতা, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের অনেক প্রিয়জন বাসে বসে থাকে, তার মুখটি ভালো করে দেখা হয় না, তার ঠোঁটে কি সৌন্দর্যমণ্ডিত কথা বের হচ্ছে সেটি দেখা হয় না, সে তার কপালের ভাঁজে কি নান্দনিকতা আছে সেটি দেখা হয় না, আমার বাবা মা এখন কী রকম আছে, তার চেহারা কেমন, অনেক সময় দেখা হয় না। কাদের জন্য? এই অযাচিত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। এটি আমাদেরকে নির্মমভাবে অসামাজিক করে ফেলছে। অতএব এটি মাথায় রাখা প্রয়োজন। যদি সুখী হতে চাই, তাহলে এই সব সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে। ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, তার জীবন প্রণালী আপনারা একটু খোঁজ নেবেন। সে আপনার মতো এত ফেসবুক চালান না। ফেসবুকটাকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যতটুকু প্রয়োজন সেটি তার কর্মঘণ্টার মধ্যে রেখে এরপরে ওটিকে উনি প্রত্যাহার করেন। কিন্তু আমি আপনি এইটার জন্য জীবন দিয়ে ফেলছি। মাথায় রাখা প্রয়োজন, এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে প্রচণ্ড রকম অসামাজিক করে তুলছে। এরপরে যেটি প্রয়োজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক। আমার অনেক স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধুদের সাথে এই ঢাকার আমার পাশের গলিতেই হয়তো থাকে, দেখা হয় না। এই রাজধানীতে অনেক আত্মীয় স্বজন, খুব কাছের, আপন ভাই, আপন বোন, কিন্তু মাসে একবার তাদের বাসায় যাওয়া হয় না। এই কাজগুলো এখন খুব প্রয়োজন যদি আপনি সুখী হতে চান। আপনারা বাসায় যদি আত্মীয় আসে, সেটি একটি আশীর্বাদ, এবং এই আশীর্বাদের সাথে আপনি তার সাথে যদি একটু সুন্দর সময় কাটান, এই দুটি পরিবারই বা দুটি মানুষই কিন্তু আত্মিকভাবে প্রশান্তি পাবে। তাই এই যে আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধন, এটি এই যন্ত্রের যান্ত্রিকতা থেকে আমরা বের হয়ে এসে সরাসরি করবার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই সুখী হবার পথে এক ধাপ এগিয়ে যাব। সবশেষে বলবো সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম। যিনি পর্যাপ্ত ঘুমোতে পারেন তিনি অবশ্যই সুখী মানুষ, এতে কোনো সন্দেহ নেই। অসুখী মানুষেরাই ঘুম থেকে বিরত থাকে। যদি আপনার 7-8 ঘন্টা খুব নির্ভেজাল পিনপতন নীরব ঘুম হয়, তাহলে অবশ্যই আপনি সুখী মানুষ, এতে কোনো সন্দেহ নাই। তাই ঘুমটি প্রয়োজন, এবং ঘুমের সময়ে ঘুম প্রয়োজন। আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে করতে ভোর 5টায় ঘুমাচ্ছি, আর ঘুম থেকে উঠছি দুপুর 12টায়। দুপুর 12টায় উঠে আপনি নাস্তা করবেন নাকি লাঞ্চ করবেন? কোনটা করবেন? এখন এই দুইটাকে সমন্বয় করে একটি অযাচিত আধুনিক শব্দ তৈরি হয়েছে, যেটার নাম ব্রাঞ্চ।
ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে করে, অনেকে এটি বলে, এবং এতে করে মানসিক শারীরিকভাবে অসুস্থ হতে থাকে এবং অশান্তিতে ভুগতে থাকে। এই কাজটি আমরা যারা রাত গভীর পর্যন্ত করছি, এই সময়টাকেই আমরা সরিয়ে নিয়ে আসি। অর্থাৎ আপনি 8 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমন সকালে, ঘুম থেকে ওঠেন, অর্থাৎ রাতের ঘুম রাতের জন্য বরাদ্দ রেখে সকালে ঘুম থেকে উঠে যখন কাজ শুরু করবেন, দেখবেন আপনার দিনটা অনেক বড়, অনেক কাজ করার সুযোগ রয়েছে। মানে ব্যক্তিগত জীবনে আমি যেদিন সকাল 6টায় রেডিও বা টেলিভিশনে যাই, তারপর একটি শো করে ঘরে ফিরি, তারপর সারা দিন কাজ করছি, দেখি পর্যাপ্ত সময়ের কোনো সীমা নেই, শেষ হয় না। এবং যেদিন আমি 6টায় উঠছি, সেদিন যদি আমি রাত 10টা বা 11টা বা 12টায় বিছানায় যাই, তাহলে খুব অনায়াসেই ঘুম আসছে। কিন্তু যেদিন আমি ঘুম থেকে উঠছি দুপুর 12টায়, তারপরে কাজ শুরু করছি বিকেলবেলায়, আমার মূল কাজটাই শুরু হচ্ছে সন্ধ্যার পরে, এতে করে কিন্তু আমার জীবন প্রণালীটাই বদলে যাচ্ছে। এতে করে আমি অসুখী হবার পথে প্রতিযোগিতা করে হাঁটছি, এবং এই প্রতিযোগিতায় শহরের মানুষ আমরা বেশি এগিয়ে। কারণ শহরের এই যান্ত্রিক জীবনটাই শুরু হয় সন্ধ্যায়, বিকেলে, এমনটা মনে হয়। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, দিনের কাজটি দিনের জন্য রাখতে হবে, রাতের ঘুমটি রাতের জন্য রাখতে হবে। তাহলে গবেষণায় সুখী হবার জন্য যে 5টি উপায় আমি সংক্ষেপে আরেকবার বলে যাচ্ছি, এই 5টি উপায় যদি আমরা অবলম্বন করি, তাহলে সুখী হবার পথে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যাব। নম্বর 1, কৃতজ্ঞতা এবং সুক্রিয়া। নম্বর 2, আধ্যাত্মবাদের চর্চা করা এবং মনস্তাত্ত্বিকতার চর্চা করা, মেডিটেশনে থাকা। নম্বর 3, সামাজিক যোগাযোগ মাধ্যম পরিহার করা, অর্থাৎ একান্ত যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করে বাকিটা পরিহার করা। নম্বর 4, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শুধু মোবাইল, SMS বা হোয়াটসঅ্যাপে নয়, সরাসরি দেখা সাক্ষাৎ করা, কথা বলা, একসাথে খাওয়া দাওয়া, এক বাসায় যাওয়া, এই কাজটি প্রয়োজন। নম্বর 5, পর্যাপ্ত ঘুম এবং ঘুমের সময়ে ঘুম, অর্থাৎ রাতে ঘুম। তাহলে সুখী হবার পথে আপনি অনেকখানি এগিয়ে যাবেন, এবং এটি শুধু সুখীই করবে তা না, আপনাকে সমৃদ্ধ করবে। আপনার ব্যক্তিত্ব, আপনার বোধ, আপনার চিন্তা, আপনার শরীর, আপনার মন, সকল ক্ষেত্রে কিন্তু আপনার চূড়ান্ত রকম ইতিবাচক প্রভাব বিস্তার করবে। তাহলে এই গবেষণার 5টি কিন্তু অসংখ্য মানুষের উপর গবেষণা চালিয়েই তারপরে করা হয়েছে। অতএব আমরা আজ থেকে এই 5টা বিষয়ে মনোনিবেশ করি। একটি বিষয় বলে শেষ করতে চাই, আমি হাসান মাহাদি এই সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত। আমার একটি স্যামসাং 30,000 টাকা দামের মোবাইল ফোনে যা যা চাহিদা সব পূরণ হয়ে যায়, এতে কোনো সংকট নেই। এবং আমার একটি অ্যাপেল ফোন, অর্থাৎ আইফোন আবশ্যিক বলে আমি কখনো মনেই করি না। হয়তো অ্যাপেল ফোন কিনবার মতো টাকা বা সামর্থ্য আমার আছে, কিন্তু আমি প্রয়োজন মনে করি না। কিন্তু পক্ষান্তরে একটি ক্লাস 8-এর ছেলে বা মেয়ে, একটি একাদশ শ্রেণীর ছেলে বা মেয়ে একটি আইফোন চেয়ে বসছে, না হলে মারা যাবে। একটি 5 লক্ষ টাকার মোটর বাইক চেয়ে বসছে, না হলে মারা যাবে। এবং একটি গবেষণায় দেখা গেছে ভারতীয় উপমহাদেশে সবশেষ 10 বছরে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে মোটরসাইকেল এবং আইফোন। এই দুইটা জিনিস চেয়ে টিনেজ ছেলেমেয়েরা পর্যাপ্ত পরিমাণ আত্মহত্যা করছে। এই চর্চাটা আমাদের থামানো প্রয়োজন। এখন উন্নত বিশ্বে ফ্রান্স, জাপান, তাইওয়ান, এইখানে স্কুলেই, বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা ব্যবস্থার মধ্যেই আধ্যাত্মবাদ, মেডিটেশন এবং নিজেকে প্রচুর পরিমাণ নায়ের জায়গা থেকে নিয়ন্ত্রণ করবার যে চর্চা, সেটি কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশে অনেকখানি ঘাটতি এবং অনুন্নত বিশ্বে অনেকখানি ঘাটতি রয়েছে। তাই যে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আমার মনে হয় যারা শিক্ষক রয়েছি, যারা অভিভাবক রয়েছি, তাদেরও ভাবনার প্রয়োজন রয়েছে। এই টিনের ছেলে মেয়ে যেন কোনোভাবেই, কোনো অবস্থাতেই এই যে 1.5 লক্ষ টাকার ফোন, 5 লক্ষ টাকার মোটরসাইকেল, এগুলো চাওয়ার সুযোগই না পাই। এজন্য তাকে মেডিটেশনের মধ্য দিয়ে, তাকে আধ্যাত্মবাদের মধ্য দিয়ে, তাকে লোভ বর্জিত জীবনযাপনের মধ্য দিয়ে আমরা মানুষ করব। তাহলে এই ছেলেটি বা এই মেয়েটি টিনেজে এরকম কোনো আত্মহত্যার পথে হাঁটবে না। আর এই আত্মহত্যার প্রবণতা কিন্তু বাংলাদেশেও গাণিতিক হারে বেড়ে চলেছে, এবং সেটিও টিনের ছেলে মেয়েদের মধ্যে, এই মোবাইল ফোন, এই মোটর বাইক, এই জাতীয় কর্মকাণ্ডে। অতএব আমি, আপনি, আমরা সবাই মিলেই কিন্তু একটি সুখী সমৃদ্ধ দেশ হবে। আর সুখী সমৃদ্ধ পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, সভ্যতা এবং একটি সুখী পৃথিবী করতে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমরা যে যার অবস্থান থেকে নিয়ন্ত্রিত হব, দায়িত্বশীল হব, তুষ্ট থাকব, ইতিবাচক থাকব, এবং সুখ অনাবিল হোক চারিধার, এমনটাই প্রত্যাশা। যে যেখানে থাকবেন সুখে থাকবেন, সুখ এবং প্রশান্তির রাস্তায় থাকবেন, এমনই প্রত্যাশাই আমি হাসান মাহাদি আপনাদের সকলের
বিদগ্ধ চিত্তের প্রতি আবারও সশ্রদ্ধ ভক্তি এবং ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।